পুলিশ পদোন্নতি এমসিকিউ পরীক্ষা 2021 এসআই থেকে এসআই। প্রশ্ন নম্বর 1। একজন সরকারি কর্মকর্তা আদালতে চলমান একটি মামলায় তাকে অডিট রিপোর্ট দাখিল করতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটি না দিয়ে নষ্ট করে ফেললেন। দণ্ডবিধি অনুযায়ী তিনি কোন ধারায় অপরাধ করলেন? সঠিক উত্তর হল ধারা 204। দণ্ডবিধির এই ধারা বলে আদালতে দাখিলযোগ্য কোনো কাগজ কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে সেটি অপরাধ। এই প্রশ্নে সরকারি কর্মকর্তা ঠিক সেই কাজটিই করেছেন, তাই সঠিক উত্তর ধারা 204। প্রশ্ন নম্বর 2। রাস্তায় একটি টেলিফোন বিলের ভেতরে 600 টাকা পেলেন, টাকার মালিককে তা জানার পরেও সেই টাকা নিজের কাছে রেখে দিলেন। কি অপরাধ করলেন? সঠিক উত্তর হল অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। দণ্ডবিধির ধারা 403 অনুযায়ী কোনো জিনিস কুড়িয়ে পাওয়াটা প্রাথমিকভাবে অপরাধ নয়, কিন্তু মালিককে চেনার পরেও ফেরত না দিলে তখনই অপরাধ হয়। এখানে মালিককে জানা সত্ত্বেও টাকা রেখে দিয়েছেন, তাই এটি সম্পত্তি আত্মসাতের অপরাধ। প্রশ্ন নম্বর 3। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন জেলায় বিচার বা অনুসন্ধান হবে, এই নিয়ে প্রশ্ন উঠলে কে সিদ্ধান্ত দেবেন? সঠিক উত্তর হল হাইকোর্ট বিভাগ। ফৌজদারি কার্যবিধির ধারা 185 অনুযায়ী একই হাইকোর্ট বিভাগের অধীন একাধিক আদালতের মধ্যে কোনটিতে বিচার হবে সেই সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগই দেবেন। প্রশ্ন নম্বর 4। বিদেশি দণ্ডিত অপরাধী বা সন্দেহজনক ব্যক্তির তথ্য লাল কালিতে খতিয়ান রেজিস্টারের কোন কলামে লিখতে হবে? সঠিক উত্তর হল কলাম নম্বর 20। পিআরবি প্রবিধান 380 অনুযায়ী এই তথ্য খতিয়ান পরিদর্শন রেজিস্টারের 20 নম্বর কলামে লাল কালিতে লিখতে হয়। প্রশ্ন নম্বর 5। গ্রাম পুলিশের আইনগত অবস্থান কি? সঠিক উত্তর হল তারা দণ্ডবিধির অর্থে সরকারি কর্মচারী। দণ্ডবিধির ধারা 21 এবং স্থানীয় সরকার আইন অনুযায়ী গ্রাম পুলিশ সরকারি কর্মচারী হিসেবে গণ্য হলেও তারা বাংলাদেশ পুলিশের নিয়মিত সদস্য নয়। প্রশ্ন নম্বর 6। সংযোজন বাহিনী বা মোবিলাইজেশন কন্টিনজেন্টের জন্য বাছাই করা প্রত্যেক কর্মকর্তার নামের পাশে কোন অক্ষর লিখতে হবে? সঠিক উত্তর হল ইংরেজি বড় হাতের এম। পিআরবি প্রবিধান 663 অনুযায়ী সংযোজন বাহিনীর জন্য নির্বাচিত প্রত্যেক কর্মকর্তার নামের পাশে লাল কালিতে এম লিখতে হয়। প্রশ্ন নম্বর 7। দণ্ডবিধিতে বর্ধিত দণ্ড আরোপের ক্ষেত্রে পূর্ববর্তী একই ধরনের অপরাধে কমপক্ষে কত বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হয়? সঠিক উত্তর হল 3 বছর। দণ্ডবিধির ধারা 75 অনুযায়ী আগে কমপক্ষে 3 বছরের দণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত হলে পরবর্তীতে একই ধরনের অপরাধে বর্ধিত দণ্ড দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে যাবজ্জীবন বা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। প্রশ্ন নম্বর 8। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কেউ পুলিশকে সাহায্য না করলে দণ্ডবিধি অনুযায়ী কি শাস্তি হতে পারে? সঠিক উত্তর হল সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। দণ্ডবিধির ধারা 187 অনুযায়ী আইনত সাহায্য করতে বাধ্য কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মচারীকে সাহায্য না করলে এই শাস্তি হতে পারে। প্রশ্ন নম্বর 9। ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015 অনুযায়ী কোন অপরাধটি মোবাইল কোর্টে বিচার করা যাবে? সঠিক উত্তর হল ফরমালিন উৎপাদনের যন্ত্রপাতি অননুমোদিতভাবে দখলে রাখা। এই আইনের ধারা 24 ও ধারা 35 অনুযায়ী লাইসেন্স ছাড়া এই ধরনের যন্ত্রপাতি কারো কাছে পাওয়া গেলে সেটি মোবাইল কোর্টে বিচারযোগ্য। প্রশ্ন নম্বর 10। আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হল অপরাধ অন্য রাষ্ট্রের সীমানায় সংঘটিত হলেও আইন বলে বিচার করা যাবে। দণ্ডবিধির ধারা 3 ও ধারা 4 অনুযায়ী বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে বা বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা বিমানে অপরাধ হলে বাংলাদেশের আইনে বিচার করা যায়। প্রশ্ন নম্বর 11। বাংলাদেশের নাগরিক বাংলাদেশে নিবন্ধিত একটি বিমানে দুবাই পৌঁছানোর পর তিনি অপর যাত্রীকে মারধর করে গুরুতর আহত করলেন, এই অপরাধের ক্ষেত্রে কি হবে? সঠিক উত্তর হল অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে ধরে দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে। কারণ বাংলাদেশে নিবন্ধিত বিমানে সংঘটিত যে কোনো অপরাধ বাংলাদেশের আইনে বিচারযোগ্য, এটি যেখানেই ঘটুক না কেন। প্রশ্ন নম্বর 12। একই পক্ষদ্বয়ের মধ্যে নয় এমন অন্য একটি মামলার রায় পরবর্তী মামলায় কোন বিষয় প্রমাণে ব্যবহার করা যেতে পারে? সাক্ষ্য আইনের ধারা 40 থেকে 43 অনুযায়ী পূর্ববর্তী মামলার রায় শুধু আইনে নির্ধারিত বিশেষ ক্ষেত্রেই পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে পারে, সব ক্ষেত্রে নয়। প্রশ্ন নম্বর 13। মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষী লাগবে কি? সঠিক উত্তর হল না, লাগবে না। সাক্ষ্য আইনের ধারা 134 অনুযায়ী কোনো মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর বাধ্যবাধকতা নেই, সাক্ষীর সংখ্যার চেয়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ও গুণমান বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 14। ডলি ইনক্যাপাক্স কারা? সঠিক উত্তর হল 9 বছরের কম বয়সী শিশুরা। দণ্ডবিধির ধারা 82 অনুযায়ী 9 বছরের কম বয়সী কোনো শিশুর কাজকে অপরাধ হিসেবে ধরা হয় না। 9 থেকে 12 বছর বয়সীদের ক্ষেত্রে ধারা 83 প্রযোজ্য হয়, তবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করে। প্রশ্ন নম্বর 15। দণ্ডবিধি অনুযায়ী কোনটি বৈধ সম্মতি বলে গণ্য হবে না?
দণ্ডবিধির ধারা ৯০ অনুযায়ী ভয় দেখিয়ে বা ভুল তথ্য দিয়ে আদায় করা সম্মতি বৈধ নয়। এছাড়া মানসিক অসুস্থতার কারণে যিনি কাজের পরিণাম বুঝতে পারেন না তার সম্মতিও আইনে গ্রহণযোগ্য নয়। প্রশ্ন নম্বর ১৬। দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের বিধানগুলো কোন ধারায় আছে? সঠিক উত্তর হল ধারা ৭৬ থেকে ধারা ১০৬ পর্যন্ত। দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ে এই বিধানগুলো রয়েছে। এর মধ্যে ধারা ৯৬ থেকে ধারা ১০৬ পর্যন্ত শুধু ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের কথা বলে। প্রশ্ন নম্বর ১৭। প্রশ্নকারী যে উত্তর চান সেই উত্তরের ইঙ্গিত প্রশ্নের মধ্যেই থাকলে তাকে কি বলে? সঠিক উত্তর হল ইঙ্গিতবাহী প্রশ্ন। সাক্ষ্য আইনের ধারা ১৪১ অনুযায়ী যে প্রশ্নের ভেতরেই প্রত্যাশিত উত্তরের ইঙ্গিত থাকে সেটিকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। সাক্ষীকে জেরার সময় সাধারণত এই ধরনের প্রশ্ন করা যায়। প্রশ্ন নম্বর ১৮। কোন কোন বিষয় সাক্ষ্য আইনের দৃষ্টিতে প্রাসঙ্গিক? সঠিক উত্তর হল উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী আচরণ সবকটি। সাক্ষ্য আইনের ধারা ৮ অনুযায়ী বিচার্য ঘটনার উদ্দেশ্য ও প্রস্তুতি এবং তার সঙ্গে সম্পর্কিত আগের ও পরের আচরণও প্রাসঙ্গিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। প্রশ্ন নম্বর ১৯। বৈরী সাক্ষী সম্পর্কে কোন কথাটি সঠিক? সঠিক উত্তরে দুটি বিষয় আছে। প্রথমত, বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্য থাকে। দ্বিতীয়ত, আদালতের অনুমতি পেলে তাকে জেরামূলক প্রশ্ন করা যায়। সাক্ষ্য আইনের ধারা ১৫৪ অনুযায়ী বৈরী সাক্ষীর পুরো সাক্ষ্য বাতিল হয় না, বিশ্বাসযোগ্য অংশ আদালত গ্রহণ করতে পারেন। প্রশ্ন নম্বর ২০। দণ্ডবিধি অনুযায়ী কত বছরের কম বয়সী ব্যক্তির কাছে অশ্লীল বস্তু বিক্রি বা প্রদর্শন করা দণ্ডনীয়? সঠিক উত্তর হল ২০ বছরের কম বয়সী ব্যক্তি। দণ্ডবিধির ধারা ২৯৩ অনুযায়ী ২০ বছরের কম বয়সী কাউকে অশ্লীল বস্তু বিক্রি, ভাড়া, বিতরণ বা প্রদর্শন করা আইনত অপরাধ। প্রশ্ন নম্বর ২১। দণ্ডবিধি অনুযায়ী কোন ক্ষেত্রে অনধিকার প্রবেশ হবে না? সঠিক উত্তর হল আপন সত্ত্ব আদায়ের ন্যায্য দাবিতে প্রবেশ করলে। দণ্ডবিধির ধারা ৪৪১ অনুযায়ী কাউকে ভয় দেখানো বা অপরাধ করার উদ্দেশ্য ছাড়া নিজের অধিকারের দাবিতে প্রবেশ করলে সেটি অপরাধমূলক অনধিকার প্রবেশ নয়। প্রশ্ন নম্বর ২২। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনটি সঠিক? সঠিক উত্তর হল ক্রয়কৃত সম্পত্তি জীবন্ত প্রাণী হলে আদালত বিক্রির আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধির ধারা ৮৮ অনুযায়ী ক্রয়কৃত সম্পত্তি দ্রুত পচনশীল বা জীবন্ত প্রাণী হলে আদালত তাৎক্ষণিক বিক্রির আদেশ দিতে পারেন। প্রশ্ন নম্বর ২৩। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন মুক্তিপ্রাপ্ত আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? সঠিক উত্তর হল যিনি ধারা ৫৬৫ এর উপধারা ৩ এর নিয়ম ভঙ্গ করেছেন তাকে। ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪ এর ১০ম দফা অনুযায়ী এই নিয়ম ভাঙলে পুলিশ সেই মুক্তিপ্রাপ্ত আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। প্রশ্ন নম্বর ২৪। রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রাথমিক তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে আদেশ দিতে পারেন? সঠিক উত্তর হল ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে। ফৌজদারি কার্যবিধির ধারা ১৯৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অন্তত ইন্সপেক্টর পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তাকে এই তদন্তের আদেশ দিতে পারেন। প্রশ্ন নম্বর ২৫। রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত? সঠিক উত্তর হল রেললাইনের উভয় পাশে ১০ ফুট পর্যন্ত। পিআরবি প্রবিধান ৫৫০ অনুযায়ী রেলওয়ের বেড়া না থাকলে বাইরের রেল থেকে উভয় পাশে ১০ ফুট পর্যন্ত রেলওয়ে পুলিশের এখতিয়ার বিস্তৃত। প্রশ্ন নম্বর ২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী লাইসেন্স ছাড়া কোন কাজটি করা যায়? সঠিক উত্তর হল কোনোটিই না। এই আইনের ধারা ৯ ও ধারা ১০ অনুযায়ী মাদকদ্রব্য উৎপাদন, বহন, আমদানি, রপ্তানি বা ব্যবহার সবকিছুর জন্যই লাইসেন্স বা পারমিট প্রয়োজন। প্রশ্ন নম্বর ২৭। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী আদালতের নির্দেশ ও পিতামাতার সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিবাহ হলে সেটি কি বলে গণ্য হবে? সঠিক উত্তর হল এটি আইনের বিশেষ বিধান হিসেবে গণ্য হবে। এই আইনের ধারা ১৯ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ ও অভিভাবকের সম্মতিতে এমন বিবাহ অপরাধ হিসেবে বিবেচিত হবে না, তবে আইনের সকল শর্ত পূরণ করতে হবে। প্রশ্ন নম্বর ২৮। বিপি ফর্ম নম্বর ৭৫ অনুযায়ী থানার সভার কার্যবিবরণী বহিতে সাধারণত কি লেখা হয়? সঠিক উত্তর হল থানায় পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তার অপরাধ দমন সংক্রান্ত সুপারিশ। পিআরবি প্রবিধান ৩৮৭ অনুযায়ী পরিদর্শনকারী কর্মকর্তার নির্দেশ ও সুপারিশ এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা এই ফর্মে লেখা হয়। প্রশ্ন নম্বর ২৯। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুযায়ী বিদেশ থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হলে তদন্ত কত দিনে শেষ করতে হবে? সঠিক উত্তর হল এই ক্ষেত্রে নির্ধারিত তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে না। এই আইনের ধারা ২৪ এর উপধারা অনুযায়ী বিদেশ থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হলে সাধারণ সময়সীমা মানার বাধ্যবাধকতা নেই। প্রশ্ন নম্বর ৩০। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীনে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হলে দায়েরকারীর কি শাস্তি হবে?
সঠিক উত্তর হল অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। এই আইনের ধারা 17 অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা করলে এই শাস্তি হতে পারে, তবে শুধু অভিযোগ প্রমাণ না হলেই মিথ্যা বলা যাবে না, অভিযোগটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা হতে হবে। প্রশ্ন নম্বর 31। থানার জেনারেল ডায়েরি দেখার ও তলব করার অধিকার কার? সঠিক উত্তর হল পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেট উভয়েরই। পুলিশ আইন 1861 এর ধারা 44 ও পিআরবি প্রবিধান 47 অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট থানার জেনারেল ডায়েরি তলব ও পরিদর্শন করতে পারেন এবং পুলিশ সুপারও নিজ জেলার থানা পরিদর্শন করতে পারেন। প্রশ্ন নম্বর 32। বিনোদন কেন্দ্রের টিকিট উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে কি শাস্তি হবে? সঠিক উত্তর হল 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 100 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। পুলিশ আইনের ধারা 34 ক অনুযায়ী নির্ধারিত মূল্যের বাইরে টিকিট বিক্রি বা বিক্রির চেষ্টা করা এই শাস্তির কারণ হতে পারে। প্রশ্ন নম্বর 33। অ্যালার্ম প্যারেড কোন কোন ক্ষেত্রে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হল ট্রেজারি ও ম্যাগাজিন গার্ড এবং জেলখানার গোলযোগ উভয় ক্ষেত্রেই। পিআরবি প্রবিধান 695 ও 698 অনুযায়ী ট্রেজারি রক্ষায় বাহিনীর প্রস্তুতি যাচাই এবং জেলখানায় বিদ্রোহের আশঙ্কায় অ্যালার্ম প্যারেড অনুষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর 34। ফৌজদারি কার্যবিধির ধারা 110 অনুযায়ী সদাচরণের মুচলেকা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সঠিক উত্তর হল অভ্যাসগত ধর্ষণকারীর ক্ষেত্রে। কারণ ধারা 110-এ অভ্যাসগত দস্যু চোর ও গৃহভঙ্গকারীর কথা বলা আছে, কিন্তু অভ্যাসগত ধর্ষণকারীকে এই তালিকায় আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রশ্ন নম্বর 35। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশের কোন ইউনিট এই অপরাধ তদন্ত করতে পারবে? সঠিক উত্তর হল অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 ও বিধিমালা 2019 অনুযায়ী সিআইডি হল এই ধরনের মামলা তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। প্রশ্ন নম্বর 36। বেইল বন্ড রেজিস্টারকে রক্ষণাবেক্ষণ করেন? সঠিক উত্তর হল সিনিয়র সাব ইন্সপেক্টর। পিআরবি প্রবিধান 540 অনুযায়ী প্রত্যেক কোর্ট অফিসে বিপি ফর্ম নম্বর 106-এ বেইল বন্ড রেজিস্টার সংরক্ষণ করতে হয় এবং সিনিয়র সাব ইন্সপেক্টর এটি রক্ষণাবেক্ষণ করেন। প্রশ্ন নম্বর 37। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 অনুযায়ী অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখ্যাত হলে কি শাস্তি হতে পারে? সঠিক উত্তর হল চেকে বর্ণিত অর্থের 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড আরোপ করা যেতে পারে। এই আইনের ধারা 138 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড, চেকের অর্থের 3 গুণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। প্রশ্ন নম্বর 38। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির মাছ ধরা বা বিক্রি নিষিদ্ধ করার ক্ষমতা কার? সঠিক উত্তর হল সরকারের। এই আইনের ধারা 4 অনুযায়ী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রজাতি বা আকারের মাছ ধরা, বহন ও বিক্রি নিষিদ্ধ করতে পারে। প্রশ্ন নম্বর 39। মফস্বল ডায়েরি লিপিবদ্ধ ও যাচাইয়ের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? পিআরবি প্রবিধান 209 অনুযায়ী মফস্বল ডায়েরিতে মামলার কেস ডায়েরির বিষয়বস্তু বা সংক্ষিপ্তসার লেখা যাবে না। এএসআই বা তদূর্ধ্ব কর্মকর্তা এটি লিখবেন এবং সার্কেল ইন্সপেক্টর যাচাই করবেন। প্রশ্ন নম্বর 40। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিভাগীয় কার্যধারা জুডিশিয়াল প্রসিডিং নয় কেন? সঠিক উত্তর হল কারণ সেখানে আইনসঙ্গতভাবে শপথে সাক্ষ্য গ্রহণ করা যায় না। ফৌজদারি কার্যবিধির ধারা 4 অনুযায়ী যে কার্যধারায় শপথে সাক্ষ্য নেওয়া হয় বা নেওয়া যায় সেটিই জুডিশিয়াল প্রসিডিং। বিভাগীয় কার্যধারায় সেই ক্ষমতা নেই বলে এটি বিচারক কার্যধারা নয়। প্রশ্ন নম্বর 41। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী ট্রাইব্যুনাল কোন ক্ষেত্রে রুদ্ধকক্ষে বিচার করতে পারে? সঠিক উত্তর হল ন্যায়বিচারের স্বার্থে এবং নারী বা শিশু ভিকটিমের সুরক্ষার প্রয়োজনে। এই আইনের ধারা 25 অনুযায়ী রুদ্ধকক্ষ বিচারে শুধু অনুমোদিত ব্যক্তিরাই উপস্থিত থাকতে পারবেন। প্রশ্ন নম্বর 42। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর অধীনে রায়ের বিরুদ্ধে আপিল করতে কত দিন সময় পাওয়া যায়? সঠিক উত্তর হল 30 দিন। এই আইনের ধারা 12 অনুযায়ী রায় বা আদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে হবে। প্রশ্ন নম্বর 43। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী গ্রাম আদালত কোথায় গঠিত হয়? সঠিক উত্তর হল যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নে। এই আইনের ধারা 6 অনুযায়ী বিরোধের পক্ষ অন্য ইউনিয়নের বাসিন্দা হলেও ঘটনার স্থানের ইউনিয়নেই গ্রাম আদালত গঠিত হবে। প্রশ্ন নম্বর 44। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থসংক্রান্ত বিচার অনিষ্পন্ন থাকলে তিনি কোন সুবিধা পাবেন? সঠিক উত্তর হল ভবিষ্য তহবিলে তার নিজের প্রদত্ত চাঁদা ও তার সুদ। এই আইনের ধারা 51 অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্যান্য অবসর সুবিধা স্থগিত থাকতে পারে, কিন্তু নিজের জমা করা ভবিষ্য তহবিলের চাঁদা ও সুদ তিনি পাবেন। প্রশ্ন নম্বর 45। গ্রাম অপরাধ নোটবুকের কোন অংশে কি থাকে? পিআরবি প্রবিধান 391 ও 404 অনুযায়ী।
অংশ 4-এ সন্দেহভাজন পেশাদার অপরাধীদের হিস্ট্রি শিট সংরক্ষিত হয়। আর অংশ 4 কতে নজরদারিভুক্ত ব্যক্তির গতিবিধির তথ্য লেখা হয়। প্রশ্ন নম্বর 46। ইন্টারস্টেট প্রপার্টি কি? সঠিক উত্তর হল কোনো ব্যক্তি উইল না করে এবং কোনো উত্তরাধিকারী না রেখে মারা গেলে তার অস্থাবর সম্পত্তিকে ইন্টারস্টেট প্রপার্টি বলে। পিআরবি প্রবিধান 251 অনুযায়ী লাশের সঙ্গে পাওয়া সব মালামাল স্বয়ংক্রিয়ভাবে ইন্টারস্টেট প্রপার্টি হয় না। প্রশ্ন নম্বর 47। থানায় কোন নথি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর হল সরকারি আদেশের নথি। পিআরবি প্রবিধান 1101 অনুযায়ী সরকারি আদেশের নথি থানায় স্থায়ীভাবে রাখতে হয়। জেনারেল ডায়েরি বা মফস্বল ডায়েরি নির্ধারিত মেয়াদ পর নিষ্পত্তি করা হয়। প্রশ্ন নম্বর 48। ফৌজদারি কার্যবিধির ধারা 382 অনুযায়ী হাইকোর্ট বিভাগ কি সিদ্ধান্ত নিতে পারেন? সঠিক উত্তর হল মৃত্যুদণ্ডে দণ্ডিত নারী গর্ভবতী হলে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করতে পারেন। এই ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ উপযুক্ত মনে করলে মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডেও রূপান্তর করতে পারেন। প্রশ্ন নম্বর 49। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তারের সব কৌশল ব্যর্থ হলে কোন অভিযুক্তের মৃত্যু ঘটানো যেতে পারে? সঠিক উত্তর হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধির ধারা 46 অনুযায়ী এই দুই ধরনের অপরাধ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অভিযুক্তের মৃত্যু ঘটানোর অধিকার নেই। প্রশ্ন নম্বর 50। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দোষ স্বীকারোক্তিকে রেকর্ড করতে পারেন? সঠিক উত্তর হল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধারা 164 অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত হলেও দোষ স্বীকারোক্তি রেকর্ড করতে পারবেন না। আইন জানুন, সচেতন থাকুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিন।